স্বাগত জানাচ্ছি টিভিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তাই বনন্তর। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জায়েদ হাসান এমএলি। স্বাগত আপনাকে। বিগ ম্যাচ, আমরা সবাই এক্সাইটেড, আপনি, আমি এবং বাংলাদেশ ভারতের এই খেলাটা দেখতে। যে ম্যাচটা ইনফ্যাক্ট যেই টুর্নামেন্টের খেলা, সেই টুর্নামেন্টে এই ম্যাচের কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু দু দেশের ফুটবলের ইতিহাসের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্টফুল ম্যাচ। 22 বছর ধরে আমরা ভারতকে হারাতে পারি না। মানে যে সময়টা আপনি খেলেছেন সেই সময় নিশ্চয়ই ভারতের বিপক্ষে যে কটা ম্যাচ আমরা খেলেছি, চেষ্টা করেছি, হয়তো জিতবো, সেটা হয়ে ওঠেনি। আজকে কতটুকু পসিবিলিটি দেখছেন? দেখেন, আপনি যেটা বলছেন যে আসলে এশিয়ান কাপ কোয়ালিফাই কিন্তু আমাদের আর কোনো সুযোগ নেই, হ্যাঁ, আমাদেরও নেই, ইন্ডিয়ারও নেই। বাট ম্যাচটা যেহেতু ভারত এবং বাংলাদেশের, আমি মনে করি যে সবসময়ের জন্য একটা রাইভাল ম্যাচ হয়ে থাকে। এবং আমি যখন খেলেছি বা হিস্ট্রিতে সবসময় এটা আসলে ভারত বাংলাদেশ একটা, আমার কাছে মনে হয় যে একটা শত্রুতা বলেন অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, সব জায়গায় এরকম একটা কিন্তু মোমেন্ট সবসময়ের জন্য তৈরি হয়ে এসেছে। এবং আপনি যেটা বলছেন যে আজকের ম্যাচটা আসলে আনঅফিসিয়ালি কোনো ভ্যালু না থাকলেও আমার কাছে মনে হয় যে এইটার আমাদের জন্য একটা ভ্যালু অবশ্যই আছে। কারণ আপনি যেটা বলছেন যে 22 বছর ধরে আমরা ইন্ডিয়াকে হারাতে পারি না, এবং আমি যখন খেলেছি তখন অনেক ক্লোজ ম্যাচ, আমরা জেতা ম্যাচগুলি ড্র করেছি, আইদার হেরে গিয়েছি, এরকম অনেক ম্যাচই ইন্ডিয়ার সাথে রয়েছে। বাট আজকের ম্যাচটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়, এই কারণে আমাদের যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলের ইন্টারন্যাশনালের জায়গাতে, সেইখান থেকে আমি বলবো যে আমাদের জয়টা খুব ইম্পর্ট্যান্ট। এই কারণ আপনি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কিন্তু 5টা ম্যাচ হবে আজকেরটা নিয়ে, সুতরাং 4টা ম্যাচই কিন্তু হয়ে গিয়েছে এবং সেখানে পয়েন্ট টেবিল আপনি 2 নম্বরে রয়েছেন। অ্যাচিভ করার শুধু একটাই জায়গা রয়েছে, সেটা হলো ইন্ডিয়ার ম্যাচটা যদি আপনি জিততে পারেন, তখনই কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারেন, থ্রু করতে পারেন, সেটা হয়তো ভুলে যাবে যদি আজকে ইন্ডিয়াকে হারাতে পারেন। তো সেটা অবশ্যই পসিবল। বাট আমার কাছে মনে হয় যে দুইটা দলই কিন্তু আজকে জয়ের জন্য খেলবে। ইন্ডিয়াও আপনাকে কোনোভাবেই কিন্তু এখানে ছাড় দেবে না, কারণ তাদের নতুন কোচ আসছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে খুব হাই ইন্টেন্সিটি একটা ম্যাচ হতে যাচ্ছে। ভারতের বিপক্ষে শেষটা জিতে বছরের শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। এমনি বাংলাদেশ রাঙাতে পারবে কিনা, বাংলাদেশ দলের ফরমেশন নিয়ে আপনার সাথে কথা বলে একটু ভারত দলটার দিকে চোখ দিতে চাই, একটু ছোট্ট করে জানতে চাই যে খালিদ জামিল দায়িত্ব নিয়েছেন এবং সংবাদ সম্মেলনে থার্ড গোলকিপারকে নিয়ে আসলেন, এবং যতটুকু শুনেছি যে ঘুরে ফিরে উত্তর একই দিয়েছেন, আমরা ভালো খেলতে চাই, তার মানে কিছু জানাতে চান না, একটু লুকোচুরিও করছেন ম্যাচ শুরুর আগে। কি কারণ? হারাবেনি মনে হয়, এরকম একটা পণ রয়েছে। না, ইন্ডিয়া তো সবসময় বাংলাদেশকে হারাতে চায়। এবং আপনার যদি মনে থাকেন 2013 আমরা একটা ম্যাচ খেলতে গেছিলাম গোয়াতে, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে, এবং আমরা এটা ফিফা ফ্রেন্ডলি না, জাস্ট একটা ওদের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ওদেরই রেফারি ছিল, হ্যাঁ। তো আমরা 2-1 লিডে ছিলাম, তো 89 মিনিটসে গিয়ে আসলে আননেসেসারি একটা পেনাল্টি দিয়ে ম্যাচটা ড্র করে। সো এই রকমের কিন্তু অনেক ঘটনাই বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচে রয়েছে। এবং জামাল কিন্তু একটা জিনিস বলছে যে মাঠে অনেক ফাউল হবে, গালাগালি হবে, এটা কিন্তু হয়, হ্যাঁ। আমার একটা কথা ম্যাচ মনে আছে, 2013 নেপাল সাফে ওদের অর্ণব ডিফেন্ডার ছিল, প্রচণ্ড গালাগালি করতেছিল আমাকে, হ্যাঁ, বিকজ কোনো কিছুই করতে ওই ম্যাচও আমরা 1 গোলে লিডেছিলাম। এতে কি হয় আসলে? রাশ অফ ব্লাড হয়, মেজাজ খারাপ হয়, টেম্পারমেন্ট ওরা চেঞ্জ করতে চায় আর কি। তো এটা নট অনলি ফুটবল, আমার মনে হয় ক্রিকেটেও এটা হয়, হ্যাঁ, ক্রিকেটেও এটা হয়। সো ফুটবলে বাংলাদেশ ইন্ডিয়া সবসময় ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে চায়, এবং যেভাবে হোক যদি লিডে থাকে বাংলাদেশ, সেইটাকে ওরা আসলে ওইটা যেভাবে গোল না দেওয়া পর্যন্ত কিন্তু ওরা আসলে ম্যাচ কোনোভাবেই ছাড়ে না। তো যেটা হলো যে খালিদ জামিল এই দলের কোচ হওয়ার পর থেকে অল্প কিছুদিন ধরে কিন্তু সে দায়িত্ব নিয়েছে, এবং এখানে জানেন মোহনবাগানের কিন্তু অনেক মেইন প্লেয়ারগুলি কিন্তু আসলে ন্যাশনাল টিমে, এটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল ওনার জন্য, এবং সে কিন্তু 6 জন একদম নতুন ডেবু হবে এই ম্যাচে, হ্যাঁ, 6 জন প্লেয়ার নিয়ে আসছে। অ্যাট দ্য সেম টাইম সুনীল ছেত্রী আসেন, লিস্টন ক্লাসের মতো প্লেয়ারদেরকে কিন্তু সে নিয়ে আসেনি, এবং ইয়ং এবং সিনিয়র প্লেয়ার একটা কম্বিনেশনে আসলে দলটা তৈরি হয়েছে। এবং আমাদের লাস্ট ম্যাচটা যদি অ্যাগেনস্ট ভুটান দেখেন, যেটা ম্যাচটা তারা 6-1 জিতেছে, তো খেলার ভিতরে কিন্তু হেভি ইন্টেন্সিটি ছিল, হ্যাঁ। ও দলটা স্বল্প সময় পেয়েছে, বাট দলটাকে কিন্তু সে প্রপার একটা জায়গায়, একটা শেপে নিয়ে আসছে। এটা আবার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ানরা কিন্তু একটা জায়গা আমাদের থেকে এগিয়েছে, যদি আমি স্পষ্ট করে বলি, সেটা হলো আমাদের 2-3 জন প্লেয়ার বাদে পুরো ইন্ডিয়ার দলটা আসলে মেন্টাল স্ট্রেংথের জায়গা আমাদের দিক থেকে এগিয়ে। আমাদের হামজা, সমিত, সোম বা 2-1 প্লেয়ার বাদে বাকি প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু এখন আমরা একটা লেভেলে নিয়ে যেতে পারিনি, যেটা ইন্ডিয়ানদের খুব ওই জায়গাটা রয়েছে। সেটা এটা কিন্তু মাঠের ভিতরে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। তো আপনি যেটা বলেছেন যে ম্যাচটা জিততে গেলে যেটা করতে হবে, যে আমাদের ডেফিনেটলি ইন্ডিয়ার একটা বড় প্রবলেম রয়েছে, তাদের 2 সেন্টার ব্যাক সন্দেশ জিঙ্গে এবং রাহুল বিকে, যে সেন্টার ব্যাকে খেলে, তাদের আসলে আমার কাছে মনে হয় যে ইনফিট তারা একটু স্লো হয়ে গিয়েছে, এবং দে আর ভেরি এক্সপিরিয়েন্স। বাট
মানে পায়ে খেলাটা আসলে তাদের জন্য কনফিডেন্স, যদি একটু হাই প্রেসিংয়ে আমরা খেলতে পারি শুরুর দিকে, যেটা আমরা হংকংয়ের সাথে করেছিলাম, ফার্স্ট হাফেই প্রথম দিকেই গোল করেছিলাম। তো গোল করলে যেটা হয় যে আপনার কনফিডেন্ট লেভেলটা একটা ডেভেলপ হয়, তখন আপনি খেলাটাকে কন্ট্রোল করতে পারবেন। বাট অপোনেন্ট যদি আপনাকে হাই প্রেসিং করে, যদি তারা কন্ট্রোল করে ফেলে, তখন আবার আমাদের জন্য কিন্তু সেটা ডিফিকাল্ট হবে। সুতরাং আমি চাইবো অবশ্যই শুরু থেকেই ফার্স্ট 15 to 20 মিনিটস যদি একটা হাই প্রেসিং করে একটা গোল করতে পারি, ম্যাচটা কন্ট্রোল করতে পারি, দেন আমাদের জন্য কিন্তু এটা ইজি হবে। বাট যেটা হয় যে খালিদের একটা বড় গুণ রয়েছে, সেটা হলো যে মিডফিল্ড এবং ডিফেন্স, তারা আসলে সহজে গোল কনসিড করার মতো কোনো স্পেস দেয় না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট ওদের দলের জন্য। সো আমি হোপ যে কাবরারে অবশ্যই এগুলি ভিডিও অ্যানালাইসিস করে সে তাদের অপোনেন্টের যে দুর্বলতা রয়েছে সেটা নিয়ে আমার মনে হয় যে ফোকাস করবে। ওরাও লাস্ট ম্যাচটা সিঙ্গাপুরের কাছে লিডে থেকেও হেরে এসেছে, সো ওদেরও একটা জয়ের ব্যাপার রয়েছে। আপনি বলছিলেন ডার্বি, এটা সাউথ এশিয়ান, সো বাংলাদেশের বিপক্ষে হারতে চাবে না। রায়ান উইলিয়ামস একজন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড তাদের দলে রয়েছে, প্রবাসী অস্ট্রেলিয়ান, যিনি তার নাগরিকত্ব ছেড়েছেন, এটা আমরা সবাই জানি যে, কিন্তু তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তিনি এখনো ফিফার অনুমতি পাননি, সেটা নিয়ে কালকেও আসলে খোলাসা করা হয়নি। এটা কি এক ধরনের স্ট্র্যাটেজি যে আসলে একটা এরকম একটা বড় মাপের স্ট্রাইকারকে সাথে করে ক্যারি করছে তারা, জাস্ট টু মেক অপোনেন্টকে একটু ফিয়ার দেওয়া যে ঠিক আছে তোমরা একটু ভয়ে থাকো, আছে আমাদের, নাকি আসলে খেলিয়ে দিতে পারে লাস্ট মুহূর্তে? না, বিভিন্ন ধরনের সিনারি কিন্তু তৈরি হচ্ছে। আপনি যেটা বলছেন প্রেস কনফারেন্সে তাদের থার্ড গোলকিপারকে নিয়ে আসছে এবং তেমন কোনো কোশ্চেন কিন্তু উত্তরে দেয় নাই, অল্প সময় বিধা কিন্তু প্রেস কনফারেন্স শেষ করে ফেলেছে। অ্যাট দ্য সেম টাইম রায়ান উইলিয়ামসের ব্যাপারটাও দেখেন, তারা অবশ্যই কোনো না কোনো এখানে স্ট্র্যাটেজি আছে। আর তারা এমনি একজন প্রবাসী প্লেয়ারকে দলের সাথে কখনোই ক্যারি করবে না যদি তারা পুরোপুরি কনফার্মেশন না পায়, বিকজ যদি না খেলতে পারে তখন ওই পজিশনে কিন্তু আরেকজন প্লেয়ার সে নিয়ে আসতে পারতো। সুতরাং যেহেতু রায়ানকে সে ক্যারি করেছে, অবশ্যই এখানে তাদের ক্লিয়ারেন্স রয়েছে এবং আই হোপ এটা হয়তো ম্যাচের খুব শুরুর দিকে আমরা জানতে পারবো যে খেলবে কিনা। রায়ানকে একটু নিশ্চয়ই ঘাটাঘাটি করেছেন, কেমন মনে হয়? ডেফিনেটলি হি ইজ এ পোটেনশিয়াল প্লেয়ার এবং আমার কাছে মনে হয় যে অনেকদিন ধরে ইন্ডিয়ান লিগে খেলছে, আইএসএলে খেলছে। সেখান থেকে আসলে আমার কাছে মনে হয় যে যদি রায়ান উইলিয়ামস খেলে সেটা আমাদের জন্য কিন্তু বড় একটা ধাক্কা হবে। এই কারণ আমাদের ডিফেন্সিভ শিপটা কিন্তু বেশি একটা ভালো অবস্থানে নেই। আপনি তো ম্যাচগুলি যদি দেখে থাকেন, আমরা যে গোলগুলি কনসিড করি সেখানে ডিফেন্ডার এবং গোলকিপারের কিন্তু বড় একটা মিস্টেক থাকে। হ্যাঁ, তো ওই জায়গাটা যদি রায়ান উইলিয়ামস খেলে সেখানে আমাদের জন্য কিন্তু একটা থ্রেট হবে এবং আমি মনে করি যে তখন কিন্তু ও স্টার্টিং 11 দেখে কিন্তু আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। লাইক দুই সেন্টার ব্যাগের সামনে সবসময় হামজাকে যেভাবে একটা পোটেনশিয়াল হিসাবে সিকিউরিটি হিসাবে দেখি, ওইটা হয়তো ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট হবে। যদি রায়ান উইলিয়ামস না খেলে তখন হয়তো সেন্টার ব্যাগরা ফ্রিকোয়েন্টলি আমার স্বাভাবিক নর্মাল ম্যাচটা খেলতে পারে, বাট উইলিয়ামস খেললে সেটা কিন্তু আমাদের জন্য একটা বিপদ হবে। আপনি বলছিলেন যে ডিফেন্ডারদের সাথে গোলকিপারের সমন্বয়ের অভাব রয়েছে। ডিফেন্ডারও তো ম্যাসিভ মিস্টেক্স করছেনই, গোলকিপারও লাস্ট নেপালের ম্যাচের পর থেকে মিতুল মার্মা অনেক সমালোচিত হচ্ছেন। মিতুলকে অ্যাজ এ গোলকিপার আপনি কেমন দেখেন? এটার সাথে সম্পর্ক প্রশ্ন রাখতে চাই যে জিকোকে নিয়ে অনেক কথা হচ্ছে। জিকো কিন্তু বাংলাদেশ টিমে নেই, মানে 3 গোলকিপারের মধ্যেও নেই। তাকেও আপনি দেখেন না যে আসলে কোনোভাবে ব্যাক করার সুযোগ রয়েছে? জিকোকে আমার কাছে মনে হয় যে এশিয়ান কাপের শুরুর দিকেই ব্যাক করানো উচিত ছিল, হ্যাঁ, অনেস্টলি যদি বলি। কারণ আপনি যদি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে যতগুলো গোল কনসিড করেছি, ম্যাক্সিমাম গোলের পিছনেই কিন্তু ডিফেন্ডারদের তো ভুল রয়েছে, অ্যাট দ্য সেম টাইম গোলকিপারের কিন্তু মিস্টেকগুলি দেখা গিয়েছে। হ্যাঁ, আপনি যদি লাস্ট ম্যাচের একদম শেষ গোলটাই দেখেন অ্যাগেনস্ট নেপাল, সেট পিস থেকে আমরা যে গোলটা কনসিড করেছি, হ্যাঁ, তার পজিশন কিন্তু আমরা সবসময় জানি ওই পাশ থেকে কন্ট্রোলে আপনি একদম নিয়ার পোস্টে থাকবেন, বা সে নিয়ার পোস্ট খালি রেখে সে যে পজিশনে ছিল এটা একদম ডেফিনেটলি তার মিস্টেক ছিল। এবং হংকং ম্যাচে যদি 4টা গোল কনসিড করেছি, ম্যাক্সিমাম গোলেই কিন্তু তার একটা কন্ট্রোভার্সি ছিল। সুতরাং এখানে আপনি যেটা বলছেন যে ট্রু, যে জিকোকে আপনি রাখা উচিত ছিল, কারণ 2022 সাপের পরে আমরা ধরে নিয়েছিলাম যে গোল পোস্টে জিকো আসলে অটোমেটিক চয়েস থাকবে, নেক্সট 10 ইয়ার্স জিকো বাংলাদেশ দলকে টেনে নিয়ে যাবে এবং সেই সেভাবেই পারফর্ম করছিল। সামহাও একটা মিস্টেকের কারণ বা তার মিস্টেকের কারণে সে হয়তো পানিশমেন্টও পেয়েছে, বাট তার সমসাময়িক যে প্লেয়াররা করছে তারা কিন্তু সবাই কাম ব্যাক করেছে, খালি জিকোই কিন্তু ব্যাক করতে পারে। আপনি বলছিলেন যে জিকোর যে ঘটনাটা ঘটেছে সেটারই আসলে রেসটা চলছে এখনো জাতীয় দলে না? আদারওয়াইজ না, পছন্দ করার মতো এখানে আমি পারফর্মারদেরকে পছন্দ করতেই হবে। হ্যাঁ, সারা পৃথিবীর পারফরমেন্স যারা করবে তাদেরকে আপনাকে পছন্দ করতেই হবে এবং আপনি আপনার কাছে কোয়ালিটি রিসোর্স থাকা অবস্থায় যদি দলের ক্ষতি করেন সেটা তো একটা বড় জবাব দিতে থাকতেই হবে। আর যেটা হলো যে আপনার গোলকিপিং পজিশনে একের পর এক মিস্টেক থাকার কারণও আমি জিকোকে বাদ দিলাম, আপনি যদি সেকেন্ড এবং থার্ড কিপারকে কেন সুযোগ দিচ্ছেন
করছেন না, হ্যাঁ কেন তাহলে তাদেরকে স্কোয়াডে রাখছেন? আপনি একজন গোলকিপার নিয়ে খেলেন, এখানে শ্রাবণ রয়েছে, সুজন রয়েছে, তাদেরকে আপনি সুযোগ দেন, বিকজ গোলকিপার ইজ দ্য মেইন ম্যান এবং লাস্ট ম্যান, যে কিনা লাস্ট সময় আপনাকে এমন কিছু সেভ দেবে যেটা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করবে। বাট উল্টোটা হচ্ছে, কিন্তু এমন এমন গোলগুলি আমরা কনসিড গোলকিপার তো ম্যাচ জিতিয়ে দেয় ডেফিনেটলি, সারা পৃথিবীতে এটাই হয়। এবং যেটা হচ্ছে যে আমরা এখানে এমন মোমেন্টে এমন গোলগুলি কনসিড করছি যেটা আসলে গোলকিপারের ভুলই হচ্ছে বেশি। তারপরও আমি এখানে আজকে যেহেতু ম্যাচ বেশি সমালোচনা, মিতুল এর আবার কিছু গুণও রয়েছে। মিতুলের গুণ রয়েছে যে আমরা যেভাবে আসলে খেলা স্টার্ট করি, পিছন থেকে বিল্ড আপ, দেখবেন দুই সেন্টার ব্যাক থেকে খেলাটা স্টার্ট করার চেষ্টা করি, হ্যাঁ নিচ থেকে বিল্ড আপ করার চেষ্টা করি। সেখানে মিতুল আসলে মানে পায়ে খুব ভালো আর কি, হ্যাঁ ফ্রিকোয়েন্টলি পায়ে পাসিং করতে পারে, বল কন্ট্রোল করতে পারে এবং সে আসলে খেলাটা বিল্ড আপ করতে পারে, যার কারণে হয়তো কোচের প্ল্যানিংয়ের একটা বড় অংশ থাকে মিতুল। আপনি দেখবেন অপোনেন্ট হাই প্রেসিং করলেও কিন্তু দুই সেন্টার ব্যাক খেলাটা স্টার্ট করে। এটা একদিকে যেমন ভালো গুণ, আবার অন্যদিকে খারাপ আছে। যেমন এটা এই খেলাটা খেলতে গিয়ে কিন্তু হংকংয়ের সাথে আমরা সেকেন্ড গোল এভাবেই কনসিড করেছি, আপনার যদি মনে থাকে। তো আমি বলবো যে একজন গোলকিপার যখন এরকম মিস্টেক হতে, কনফিডেন্ট লেভেলেও কিন্তু তার ডাউন থাকে। সুতরাং সেখানে আপনার সেকেন্ড কিপার আছে, থার্ড কিপার আছে, এবং জিকো তো আমি সবসময়ের জন্য বলেছি যে জিকো এই দলে থাকলে হয়তো আমরা যে গোলগুলি কনসিড করছি সেগুলি অনেকটাই সে সেভ করতে পারতো। আমরা কাবরেরাকে নিয়ে আলোচনা করব, সেটা অবশ্য আমাদের একটা বিরতি থেকে ফিরে আসার পরে তখন। বাট আপনি বলছেন, ছোট করে জানতে চাই, মানে মিতুল খেলবেন আজকে, কোচ বলে দিয়েছেন, তিনি দলে রয়েছেন, জিকো নেই, তারপরও আমি একটু ছোট করে জানতে চাই, জিকো মিতুল আপনার চোখে আসলে কে বেটার গোলকিপার? ডেফিনেটলি জিকো, ডেফিনেটলি জিকো। আপনি দায়িত্বে থাকলে জিকোকেই খেলা দেন? অবশ্যই অবশ্যই জিকো, সেটা সে প্রমাণ করেছে অনেকবার প্রমাণ করেছে। একটু ফরমেশনে আসি, লেফটে কি জায়ানকে দেখছেন কিনা? এদিকে ফাহিমকে আবার নেপালের এগেনস্টে উপরে খেলিয়েছেন, ডানে একবার খেলিয়েছেন, রাইট উইংয়ে খেলিয়েছেন, আবার ব্যাক করে সেকেন্ড হাফে নিয়ে এসে আবার লেফটে খেলিয়েছেন উইংয়ে। তো অনেকে বলছে জায়ানকে লেফট ব্যাক থেকে আবার উইংয়েও খেলাতে পারেন। দলের ফরমেশনটা কেমন দেখছেন? আবারও কি আমরা ওই 4-2-3-1 এভাবে খেলব? লাস্ট ম্যাচের যেটা হয়েছে যে মোরসালিন না থাকার কারণে আসলে আমার কাছে মনে হয় স্টার্টিং 11টা সাজাতে একটু কোচের একটু ডিফিকাল্ট হয়েছে। মোরসালিন থাকলে যেটা হয় যে ফরমেশনটা অটোমেটিক একটা শেপ তো চলে আসে। তো যেখানে হয়েছে যে আপনি জায়ানের কথা বলছেন, জায়ান আমার কাছে মনে হয় পারফেক্ট ফ্রম লেফট ব্যাক, হ্যাঁ নট লেফট উইং। কারণ লেফট উইংয়ে যেটা হবে যে আপনার আর ম্যাক্সিমাম স্পিডি প্লেয়ার লাগবে, হ্যাঁ আমি জায়ানের থেকে আমার কাছে মনে হয় যে ফাহিম এবং রাকিব যদি রাইট এবং লেফট ফ্ল্যাঙ্ক থেকে তারা স্টার্ট করে এবং মোরসালিন যদি ফলস নাম্বার 9 হিসাবে স্টার্ট করে, সেইটা আমার মনে হয় যে আজকের জন্য বেটার হবে, যেটা লাস্ট ম্যাচে করতে পারে না, মোরসালিনের অভাবটা বোঝা গিয়েছে। সামিদ সোম, হামজা চৌধুরী, জামাল, এই তিনজন যদি মিডফিল্ড প্যাটার্নে আজকে স্টার্ট করে, বা হৃদয় বা জুনিয়র সোহেল রানা, এরা যদি কেউ স্টার্ট করে, সেইটাও আমার কাছে মনে হয় যে দলের জন্য ভালো হবে। এবং রাইট ব্যাকে তো আমার কাছে মনে হয় যে সাদি খেলবে। সাদের একটা জিনিস হলো যে সাদ যখন লেফট ব্যাকে খেলে তখন তার মিস্টেকগুলি কিন্তু একদম স্পষ্ট আসে, বাট যখন সে রাইট ফুল ব্যাক খেলে তখন কিন্তু আসলে সে ফ্রিকোয়েন্টলি ভালো খেলাতে স্টার্ট করবে এবং সে রাইট ব্যাকে আমার কাছে মনে হয় যে স্বাচ্ছন্দ্য ফিল করে। সুতরাং রাইট ব্যাকে হয়তো সাদকে দিয়ে স্টার্ট করবে, দুই সেন্টার ব্যাকে তো আমরা জানি তারেক এবং তপু বর্মন স্টার্ট করবে। আপনি কি তাহলে হামজার সাথে হৃদয়কে দেখছেন? আমি চাবো জামাল স্টার্ট করুক, যেহেতু খুব ইম্পর্টেন্ট ম্যাচ এবং খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ হবে। অপোনেন্ট টিমও কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমি মনে করি 2-1 এক্সপিরিয়েন্স প্লেয়ার আপনাকে অন দ্য পিচে লাগবে। আমি হলো জামাল, হামজা এবং সমিত সোম, মুরসালিন, ফাহিম এবং রাকিব, এদেরকে দিয়ে স্টার্ট করবো। বিকজ মুরসালিন দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যেখানে যদি আপনি ফ্রন্টলাইনে থাকে তখন হামজার খেলাটা সুবিধা হয়। হামজা ইজ ভার্সেটাইল প্লেয়ার, আপনার এটা খেলা ম্যাচ রিড করবেন এবং রিডের উপরে কিন্তু সে খেলার তার প্যাটার্ন চেঞ্জ করে, হ্যাঁ যখন দেখবেন যে অপোনেন্ট খুব হাই প্রেসিং করতেছে, খেলাটা কন্ট্রোল করে ফেলছে, তখন কিন্তু দুই সেন্টার ব্যাকের সামনে সে সিকিউরিটি হিসাবে কিন্তু হামজা থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন প্রেশার দিই তখন কিন্তু আবার আমরা যদি ম্যাচটা কন্ট্রোল করতে হই তখন একটু হামজা মোর অ্যাটাকিং প্লেয়ার, বিকজ 6 ম্যাচ অলরেডি 4 গোল করে ফেলছে। বিকজ আমরা যে ক্রুশাল টাইমগুলিতেই দেখবেন যে হামজা কিন্তু আপনাকে গোল করে কিন্তু খেলা মোমেন্টাম নিয়ে আসছে। সুতরাং হামজা ওয়াজ লাইক ভার্সেটাইল প্লেয়ার, এটা খেলার মোমেন্টামের উপর আসলে তার ক্যারেক্টার একটার পর একটা চেঞ্জ হতে থাকে। সো আপনি বলছেন যে আরো একবার ডায়মন্ড শেপেই আমরা মোটামুটি খেলা উচিত। তো শেপটা আসলে যে 4-2-3-1 এভাবে, এটা 4-2-3-1 হতে পারে, 4-3-3 ডায়মন্ড শেপও হতে পারে। ইটস ডিপেন্ড অন আসলে অপোনেন্টের, আপনি ফার্স্ট টু 10 মিনিটস রিড করবেন আপনি অপোনেন্ট কিভাবে খেলছে, হ্যাঁ তো ওইটার উপরে বেস করে কিন্তু আপনার ফরমেশনটা মাঠের ভিতরেই তৈরি হয়ে যাবে অটোমেটিক। তো যার ডিউটিগুলি কিন্তু তখন আপনার অন দ্য ফিল্ড অটোমেটিক কিন্তু সে যে যারটা বুঝে যাবে আর কি। জি, ক্লাসের ভালো ছাত্রটা হচ্ছে হামজা, মানে একটু বেশি ভালো ছাত্র,
যে কারণে তিনি যেখানে লেস্টারে যে পজিশনে খেলেন সেই পজিশন বাংলাদেশ টিমে এসে ভুলে গেছেন। মাঠের এমন কোনো জায়গা নেই তাকে আমরা দেখি না, সেটা ডিফেন্সের একদম কোনাতে গোল পোস্টের সামনে, আবার অপোনেন্টের গোল পোস্টের সামনেও বাইসাইকেল কি গোল করছেন। এটা দেখতে ভালো লাগছে যে তিনি দায়িত্ব নিয়ে খেলছেন, কিন্তু একই সাথে জিনিসটা চাপের কিনা, যে আসলে তিনি জানেন যে অপোনেন্ট মানে আমার সতীর্থর অনেকের কাছ থেকে সাপোর্টটা পাবো না, সো নিজের 100% দিলেও হবে না, 200% দিতে হবে। আপনি যদি লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট নেপাল ম্যাচটা যদি মাঠে বসে দেখে থাকেন, আপনি যদি একটু রিকল করেন যে ফার্স্ট হাফে কিন্তু উই আর ইন প্রেশার, হ্যাঁ আমরা কিন্তু ম্যাচটা কন্ট্রোল করতে পারিনি, নেপাল বেশ ভালো গুছিয়েছিল অ্যাটাক। তখন আপনি দেখবেন যে হামজা দুই সেন্টার ব্যাকের সামনে গিয়ে কিন্তু সিকিউরিটি দিচ্ছিল, বিকজ অপোনেন্ট বেশ ভালোভাবে ইন্টেন্সিটি নিয়ে অ্যাটাকগুলি করছিল এবং ওইগুলির কিন্তু সে ওখান থেকে ব্লক করছে। এবং যেটা হয়েছে যে আমরা যে গোলটা কনসিড করছি সেটা তো 100 রাইট ব্যাক সাদ বা আমাদের ডিফেন্ডারদের বড় একটা মিস্টেক ছিল। হ্যাঁ, তো সেকেন্ড হাফে আবার যখন দেখেন আমাদের যখন গোল করতে হবে, স্টার্টিংয়ে কিন্তু হামজা মোর অ্যাটাকিং প্লেয়ার এবং প্রত্যেকটা অ্যাটাকে সে পার্টিসিপেট করেছে এবং কিন্তু 3-4 মিনিটের ভিতরে কিন্তু খেলা প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। সো হামজা একমাত্র প্লেয়ার আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুব সহজেই রিড করতে পারে যে কোন কোন মোমেন্টে তার কী করতে হবে। হ্যাঁ, এবং আপনি যদি দেখে থাকেন একটা সময় সে একাই উপরে গিয়ে হাই প্রেসিং করেছে, হ্যাঁ, বিকজ ওই সময় আবার নেপাল একটু কিন্তু শেকি ছিল। সো ম্যাচ রিড করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যাচের মোমেন্টামটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হয় হামজা, সমিত সোম দু একজন প্লেয়ার ছাড়া আমাদের বাকি প্লেয়ারদের আসলে সময় লাগে ম্যাচ রিড করা। সুতরাং আজকে যেটা হবে, আজকে আমার কাছে যদি মুরসালিন স্টার্ট করে এইটা হামজার জন্য বিশাল পজিটিভ একটা হবে, বিকজ মুরসালিন যেমন গোল করাতে পারে, অ্যাট দ্য সেম টাইম তার লং রেঞ্জ শুট আছে, 1x1 সে খুব ভালো, অ্যাট দ্য সেম টাইম রাকিব এবং ফাহিমের আমার কাছে মনে হয় যে আজকের রোলটা খুব ইম্পর্টেন্ট থাকবে, বিকজ আমরা একটা খুব ইজি জিনিস আমরা লুক আফটার করে থাকি, সেটা হলো দেখবেন যখন লেফট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস হয় তখন দেখবেন যে বক্সের ভিতরে আমাদের কোনো প্লেয়ার থাকে না, বিকজ আমাদের স্ট্রাইকার ছাড়া খেলছি। সুতরাং মুরসালিন থাকলে যেটা মুরসালিন অলওয়েজ গোচ ইন দ্য নাম্বার 9 পজিশন, এবং লেফট ফ্ল্যাঙ্ক রাইট ফ্ল্যাঙ্ক থেকে যদি ফাহিম বা যেই ক্রস বক্সে বল পাবে, রাইট, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি বক্সের ভিতরে না গেলে তো গোল করতে পারবেন না। সুতরাং হামজা যেটা করে থাকে, হামজা কিন্তু সবসময় চেষ্টা করে যে বক্সের ভিতরে কিন্তু ইনক্লুড হওয়া, অ্যাট দ্য সেম টাইম সেট পিসে তো আমরা জানি হামজা কতটা ডেঞ্জারাস এই মোমেন্টে। সুতরাং গেম প্ল্যানে একটা বড় অংশ আপনার কথা ধরেই বলে হামজা থাকবে। আজ আমরা একটু সমিত সোমকে নিয়েও কথা বলবো, কাবরেরার শেষ ম্যাচ কিনা এটার বড় প্রশ্ন। ফিরবো আপনার কাছে, ডিবিসি খেলার দুনিয়ার সময় হচ্ছে ছোট একটা বিরতির, ফিরে আসি আরো অনেক গল্প নিয়ে। স্বাগত আরো একবার, দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। আমরা কাবরেরাকে নিয়ে কথা বলবো, তার একটু সমিত সোমের বিষয়ে জানতে চাই আপনার কাছে। সমিত সোম রিসেন্টলি কথা বলেছেন, মানে এতগুলো ম্যাচ খেলার পরে ফাইনালি গণমাধ্যমের সামনে আসলেন এবং মনে হলো যে খুবই পরিণত মস্তিষ্ক। যেমন বলেছেন, আমি 4টা ম্যাচ খেলে ফেলেছি, এখনো জয় পাইনি, জিততে চাই, আমরা লাস্ট মিনিটে কি গোল খাচ্ছি, আমি চাই যেটা বন্ধ হোক। তো সবকিছু মিলিয়ে সমিত সোমের ইম্প্যাক্টটা কতটুকু দেখেছেন এখন পর্যন্ত, এবং এই ম্যাচেও কতটুকু চান তার কাছ থেকে? আমার কাছে মনে হয় যে সমিত সোম দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে এখনও আমার কাছে মনে হয় যে তার পুরোপুরিটা এখনও সে দিতে পারেনি, সত্যি কথা অনেস্ট। হি ইজ ভেরি ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার ইন ফ্রন্ট লাইন। হ্যাঁ, সো এটা এই কারণে বুঝলাম যখন তার প্রথম ম্যাচটা যে খেলে, হ্যাঁ, নামার পর থেকেই কিন্তু আসলে খেলার সিনারিগুলি সে চেঞ্জ করেছিল, আপনার যদি মনে থাকে। ইম্প্যাক্টফুল, যেটা আসলে ওই ম্যাচে অন্য কেউ করতে পারেনি, যেটা সে করে দেখিয়েছিল, 1x1 বিট করা এবং থ্রু বলগুলি দেয়া, ফ্রি স্পেসে জায়গা নেয়া। সুতরাং আমার কাছে মানে সমিত সোম যদি তার বেস্ট ফুটবলটা খেলে ফেলতে পারে, তখন অপোনেন্ট কিন্তু খুব বাজে অবস্থায় পড়ে যাবে, স্পেশালি অ্যাটাকিং থার্ডে। হ্যাঁ, ও তো মোর অ্যাটাকিং প্লেয়ার, তখন আমাদের জন্য এটা কিন্তু খুবই কার্যকর হবে। এবং দেখেন ও আসলে যে জায়গাটা ইউজ করে খেলে, হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয় যে কোচ এখনও ওর পজিশনটা ফ্রিকোয়েন্টলি আসলে ওকে ফ্রিডমটা ওইভাবে দিতে পারেনি। হ্যাঁ, আমি যেটা রিয়েলাইজ করেছি, আমি যেটা রিড করেছি, হ্যাঁ, সমিত সোম আরও বেটার ফুটবল খেলতে জানে। হ্যাঁ, এবং কাভারলি এফসিতে সে এইভাবেই খেলে। তো আই হোপ, এবং সেও সেটা বলেছে যে আমি আরও বেটার খেলতে চাই এবং এইটাই হলো তার টার্গেট ম্যাচ। আজকের ম্যাচটাই তার টার্গেট ম্যাচ, এবং সে যখন নিজেই বলেছে, সে যখন প্রথম বাংলাদেশে তার টার্গেটই ছিল ইন্ডিয়ার ম্যাচ কীভাবে খেলবে এবং এটা প্ল্যানিং নিয়ে তার এগোনো। সুতরাং সমিত সোম দ্যাট কাইন্ড অফ প্লেয়ার, অনেক ক্রিয়েটিভিটি রয়েছে ইন ফ্রন্ট লাইন, যেটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আরও কার্যকর হতো যদি আমাদের একজন ভালো নাম্বার 9 থাকতো। হ্যাঁ, তো আপনি অ্যাটাকিং থার্ডে লাইক ইনেস্তার মতো প্লেয়ার, যদি জাবির মতো প্লেয়াররা যখন খেলে, তখন নাম্বার 9-এ সুয়ারেস, ডেভিড ভিলা এদের মতো প্লেয়ার খেলেছে। সুতরাং আপনি যখন অ্যাটাকিং থার্ডে যাবেন, গিয়ে বলটা দিবেন কাকে? হ্যাঁ, তো ওই ধরনের মিডফিল্ডারদের জন্য একজন পারফেক্ট নাম্বার 9 লাগে, যে কিনা শুধু ফিনিশ করবে, বলগুলি থ্রু দিবে। সুতরাং সমিত সোম এডলাগ যে আমাদের আসলে এই মোমেন্টে আসলে পারফেক্ট নাম্বার 9 কোনো স্ট্রাইকার নেই, যার কারণে আসলে খেলাটা তার আরও বোঝা যাচ্ছে না।
একজন ভালো স্ট্রাইকার থাকলে তখন বোঝা যেত যে তার ইম্প্যাক্টটা কি, তার লেনদেনটা কতটা জি, সুন্দর, কতটা ভালো অ্যাসিস্ট করতে পারে। হারলে বা ড্র করলে কাবরেরার চলে যাওয়াটা অনেকটাই নিশ্চিত। জিতলেও কি আসলে নিশ্চয়তা রয়েছে যে কাবরেরা তার চাকরিতে বহাল থাকবেন? না, এটা আমি আপনি ডিসকাশন করতে পারি। ইটস এভরিথিং ডিপেন্ড অন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, এবং সেটা চেয়ারম্যান কিন্তু আমাদের সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ ওয়ালবে, এবং হিস নো অ্যাবাউট ফুটবল, আমাদের থেকে অনেক ভালো ফুটবল জানে। হ্যাঁ, ডাইনামিক পারসন, আসার পরে ফুটবলে একটা চেঞ্জ করার জন্য চেষ্টা করছে এবং সেটা করতে যাচ্ছে। সুতরাং এটা ডিপেন্ড করে তার উপর। বাট আমরা তো আমাদের যে সামনে যে দিকগুলি দেখবো সেটা তো অবশ্যই তুলে ধরবো। কাবরেরার সত্যি কথা বলতে কাবরেরার আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি কাবরেরাকে আর এক্সটেনশন করাতে চাই না এই কারণে, সেটা ম্যাচ জিতুক বা হারুক, কারণ টিমের এখন যে স্ট্রেংথ রয়েছে, হ্যাঁ, এই স্ট্রেংথ অনুযায়ী আমি মনে করি একজন ভালো হাই প্রোফাইল কোচ যে কিনা দলটাকে প্রপার হ্যান্ডেল করবে, অ্যাট দ্য সেম টাইম নতুন করে দলটাকে আবার সাজিয়ে ফেলবে, খেলার প্যাটার্নে একটা চেঞ্জ আনবে। আমরা এখনও খেলি, বাট দু একজন প্লেয়ার আমাদের খেলা মোমেন্টাম চেঞ্জ করে, বাট আমাদের গোছানো খেলাটা কিন্তু আমরা খেলতে পারি না। সত্যি না যে আমার খেলার স্টাইলটা কী হবে। হ্যাঁ, আমি শুধু একটা এক্সাম্পল দিই, আপনি যদি নেপাল ম্যাচও দেখেন, নেপালের খেলাটা দেখেন, তাদের খেলার ভিতরে কিন্তু একটা সৌন্দর্য আছে, অনেস্টলি একটা ইন্টেন্সিটি আছে, পাসিং কোয়ালিটি এত সুন্দর, রিসিভিং এত সুন্দর, টার্নিং এত সুন্দর, এইগুলি আমাদের চেঞ্জ খুবই দরকার, যেটা মনে আমরা হংকং ম্যাচে দেখেছিলাম অ্যাওয়েতে। ট্রু। সো আমাদের কোয়ালিটি প্লেয়ারের থেকেও মেন কথা হয়েছে যে ইটস ডিপেন্ড অন ট্রেনিং সেশনে আপনি কীভাবে শিখাবেন। একজন ভালো কোচ একজন খারাপ প্লেয়ারকে কিন্তু ও আস্তে আস্তে একটা শেপে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে অনেক সময় হলো অলমোস্ট 4 ইয়ার্স কাবরেরা, তো এর ভিতরে তো তেমন কোনো অ্যাচিভমেন্ট সে দেখাতে পারেনি। অ্যাচিভমেন্ট যখন না দেখাবেন সারা পৃথিবীতেই কিন্তু আপনি জানেন ভাই যে কোচ স্যাক হয়ে যায়, রাখে না, সারা পৃথিবীর নিয়ম এটা। তো এখানে তো অলমোস্ট তার 4 বছর হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে যে এই ম্যাচ জিতলেই যে আমাদের রাতারাতি ফুটবল চেঞ্জ হবে, ইটস নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে আমরা এমন একজন কোচ আমাদের দরকার যে তার টিমটাকে আসলে একটা নতুন প্লেইং স্টাইল দিতে পারবে। হ্যাঁ, খেলার ভিতরে একটা ছন্দ আসবে, যেটা আমার কাছে মনে হয় যে অপোনেন্ট সবসময় একটা ভয়ে থাকবে যে বাংলাদেশ আসলে আমাদের সাথে খেলতে আসছে, যেটা আমরা এখন আসিয়ান কান্ট্রির দেশগুলি সাথে খেলতে গেলে আমরা ফিল করি, লাইক হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মানে তাদের একটা প্লেইং স্টাইল আছে। সুতরাং ওই স্টাইলটা গেইন করতে হবে আমাদের, মানে আমাদের থেকে বেটার টিম ওরা, রাইট। তা আপনি এমনি আপনার চোখে কোনো কোচ দেখেন যিনি বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন? ইটস টু আর্লি টু আস্ক। না, কোচ তো ডিপেন্ড করে কোচের প্রোফাইলের উপরে। হ্যাঁ, প্রোফাইলের উপরে, কারণ কাবরেরা যখন বাংলাদেশে আসলে অ্যাসাইনমেন্ট মানে নিয়ে আসে, তখন কিন্তু আসলে তার তেমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। অবশ্যই জাতীয় দলে কোচ হতে হলে আপনাকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স থাকতেই হবে। হ্যাঁ, ইন্টারন্যাশনালি বা ক্লাব ফুটবলের জায়গা থেকে থাকতে হবে, আদারওয়াইজ আপনি এটাকে হ্যান্ডেল করা টাফ হয়ে যাবে। বাট আমাকে যদি অনেস্টলি বলেন, আমি একজন কোচের কথা আমার সবসময় মনে পড়ে যে কিনা বাংলাদেশের ফুটবল একটা চেঞ্জ এনে দিয়ে গেছে ক্লাব ফুটবলে, সেটা হলো শনলেন। হ্যাঁ, মোহামেডানের শনলেনের কথা অবশ্যই আপনার মনে আছে, যে কিনা মোহামেডানের এই দুঃসময় এসেও কিন্তু দলটাকে এমন একটা জায়গা নিয়ে গিয়েছে, ভালো দল ছিল না, ভালো ম্যানেজমেন্ট ছিল না, সব কিছু মিলে, বাট দলটাকে সে এমনভাবে খেলিয়েছিল হাই প্রেসিং করে। হ্যাঁ, আমার একটা কথা মনে আছে, 2019-এ আমরা রেলিগেশন টিম, তো সেকেন্ড লিগে আসলে শনলেন মোহামেডান আসে, তো সেকেন্ড লিগে গিয়ে আমরা, ফার্স্ট লিগে আমাদের 6 পয়েন্ট, সেকেন্ড লিগে গিয়ে আমরা 19 পয়েন্ট পাই, 25 পয়েন্ট নিয়ে লিগ শেষ করি। সুতরাং দ্যাট কাইন্ড অফ কোচ যে কিনা টিমটাকে প্রপার হ্যান্ডেল করবেন, প্লেইং স্টাইলে একটা পরিবর্তন আনতে পারবে। এমিলি, লাস্ট প্রশ্ন আপনার কাছে, প্রেডিকশন আজকের ম্যাচ নিয়ে। আজকের ম্যাচ আমার কাছে মনে হয় বাংলাদেশ 2-1 জিতবে, 2-1। 2-1। আশা করি তাই হোক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে স্টুডিওতে আসার জন্য।